আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের আলোচনা থেকে বিএনপির ওয়াকআউট। রাজনৈতিক দলগুলোর সাথে 20তম দিনের বৈঠক ঐকমত্য কমিশন। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় নীল, বললেন মির্জা ফখরুল। চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না মন্তব্য। আবু সাইদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। আশুলিয়ায় মরদেহ পড়ানোয় চার্জ গঠনের শুনানি 7ই আগস্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যুতে এ পর্যন্ত প্রাণহানি 35। ক্যাম্পাসে বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প ও কাউন্সেলিং। এবং সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ বান্ধব কর্মসূচিতে বিশিষ্টজনদের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের 20তম দিনের বৈঠক চলছে। সকালে পিএসসি ও দুদক সহ সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। সালাউদ্দিন আহমেদ সহ অন্য প্রতিনিধিরা জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনার শুরুতেই সভাস্থল ত্যাগ করেন। পরে আবার আলোচনায় যোগ দেন বিএনপির প্রতিনিধিরা। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সংশ্লিষ্টরা অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের চাঁদার দাবির খবরে তিনি বেদনায় নীল হয়ে গেছেন। গণ অভ্যুত্থানের পর দেশবাসী এমন পরিণতি চেয়েছে কিনা প্রশ্ন করেছেন তিনি। সংস্কারে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, বিএনপিকে কোনোভাবে চাপে ফেলা যাবে না। রাহুল রায় রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় গ্রাফিতি অঙ্কন করবে যুবদল। সেই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ছিল শাহবাগ চত্বরে। উদ্বোধন করে শহীদদের স্মরণ করেন বিএনপি মহাসচিব। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি বলে হতাশাও প্রকাশ করেন তিনি। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি। ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। সংস্কারে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় করার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। মির্জা ফখরুল বলেছেন, গণ অভ্যুত্থানে প্রত্যেকের অবদানের কথাই স্মরণ করতে হবে। সবাই মিলেই গড়ে তুলতে হবে সুন্দর বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জামায়াত।
সকালে মগবাজারের কেন্দ্রীয় অফিসে জামায়াতের আমিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে দলের সেক্রেটারি জেনারেল জানান, সাউথ কোরিয়ার রাষ্ট্রদূতকে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুবিধা বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে রমজানের আগে নির্বাচন সবার আগে জামায়াতে ইসলামী তুলেছিল বলে বৈঠকে জানানো হয়েছে। বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতির দিনগুলো কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের পক্ষ থেকে সম্মানিত অ্যাম্বাসেডরকে অবহিত করা হয়েছে যে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতির পক্ষে। ফলে এটা যে কালো টাকা পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে, মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট দিতে গেলে এবং প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ নিয়ে সরকারের সাথে আলোচনা হয়েছে, মৌলিক সংস্কারের রূপরেখা সনদের মধ্যে রাখার দাবি জানিয়েছে এনসিপি। জামালপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য উচ্চকক্ষ খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেছেন, এটি পিআর পদ্ধতিতে করতে হবে। জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ জামালপুরে রয়েছেন। সেখানে শহরের তমালতলা থেকে ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়ে ফৌজদারি মোড়ে পথসভা করবেন তারা। পরে এনসিপি নেতারা ময়মনসিংহ সফর করবেন। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে শুনানি শুরুর পর রাষ্ট্রপক্ষ শুনানি সম্পন্ন করে। আগামীকাল আসামি পক্ষের আইনজীবীরা বক্তব্য রাখবেন। আশুলিয়ায় 6 মরদেহ পড়ানোর মামলায় চার্জ গঠনের শুনানি 7 আগস্ট ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক 8 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন সাহিল ফারাবী আয়ন নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 35 জনে দাঁড়ালো। বিমান দুর্ঘটনার শিকার শিক্ষা প্রতিষ্ঠানটিতে মঙ্গলবার সীমিত পরিসরে ক্লাস শুরুর কথা রয়েছে। ক্যাম্পাসে বিমান বাহিনীর পক্ষ থেকে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। মাইলস্টোন ক্যাম্পাসে আছেন সাদি মোহাম্মদ, সরাসরি তার সাথে যোগাযোগ করছি। সাদি, মাইলস্টোন ক্যাম্পাসে তো আপনি অবস্থান করছেন, তো এখন কি আপডেট রয়েছে আপনার কাছে, আমাদেরকে একটু জানাবেন। রিদিতা, আগেই কিন্তু বলা হয়েছিল যে আগামীকাল মঙ্গলবার থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস সীমিত পরিসরে শুরু হচ্ছে। তবে সিদ্ধান্তটি আপাতত এই দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের জন্য প্রযোজ্য নয়। অন্য যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অন্য যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো কিন্তু ক্লাস আগামীকাল থেকে শুরু হচ্ছে। তবে কবে নাগাদ শুরু হবে সেই সিদ্ধান্তটি স্কুল কর্তৃপক্ষ কিন্তু পরবর্তীতে জানিয়ে দেবে, সেই সিদ্ধান্তটি কিন্তু জানিয়েছে। তবে অভিভাবক যারা আছেন, যারা শিক্ষার্থী আছেন, তাদের সাথে আমি কথা বলে জানতে পারলাম, তাদেরকে জানানো হয়েছে আগামী 3 তারিখ থেকে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দিয়াবাড়ি শাখা সেটি আসলে খুলছে। এখানকার যারা শিক্ষক আছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা দ্রুতই শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর ব্যাপারে তারা অনেক বেশি আন্তরিক রয়েছেন। তারা বলছেন যে শিক্ষার্থীরা যেন মানসিক চাপ দ্রুত কাটিয়ে উঠতে পারে, সেজন্য শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলছেন। যাদের সাথে সামনাসামনি কথা বলা সম্ভব হচ্ছে না তাদেরকে সাদি, ধন্যবাদ আপনাকে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি মার্কেটে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে 5 নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। থাই পুলিশ জানিয়েছে পরে হামলাকারী আত্মহত্যা করেছেন। পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে ব্যাংককে এই ঘটনা ঘটল। তবে সীমান্তে যুদ্ধাবস্থার মধ্যেও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পর্যটন কেন্দ্রগুলোতে জীবনযাত্রা স্বাভাবিক। ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। গত কয়েকদিন ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এতে দুই দেশেরই হতাহতের সংখ্যা অনেক, যার মধ্যে সেনা সদস্যরাও আছেন। দুই দেশের মধ্যে এই সীমান্ত বিরোধের শুরু 19 শতকে ফরাসি ঔপনিবেশিক মানচিত্র ঘিরে, যার সমাধান না হওয়ায় এই সংঘাত এর আগেও একাধিকবার দেখা গেছে। তবে এবারই সবচেয়ে বেশি সামরিক উত্তেজনা চলছে। সীমান্তে রক্তক্ষয় হলেও রাজধানী ব্যাংককে এর প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। বর্ডার এরিয়া একটা ঝামেলা আছে, অনেক আগে থেকে আছে, বাট এটার ফিজিক্যাল কোনো ইফেক্ট আসলে থাইল্যান্ডের ইন্টারনাল জায়গাতে নাই। স্পেশালি ব্যাংককে আমরা যারা আছি এখানে একটু ওয়ারিড, বাট অ্যাকচুয়ালি ওরকম ওয়ারিড না বা ওরকম প্রবলেমেটিক আমরা ফিল করতেছি না। We heard that have problem in border area with Thailand and Cambodia, but here anything okay, right? Yeah, okay. And have no problem, feel safe here, right? Yeah, safe. Safety, Ayutthaya, safety. Safety? Yeah. No problem here? No problem. Tourist is okay? Yeah. এখানকার সবকিছুই চলছে স্বাভাবিক গতিতে। সীমান্তে সংঘর্ষ থাকলেও থাইল্যান্ডের জনজীবন রয়েছে স্বাভাবিক ছন্দে। এখানে পর্যটক কিংবা সাধারণ মানুষ কারো মধ্যেই নেই যুদ্ধ নিয়ে কোনো কথাবার্তা কিংবা শঙ্কা। থাইল্যান্ডের ব্যাংককের আয়ুত্থায়া থেকে জহির মুন্না, চ্যানেল আই। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সেই সময় পরিবেশ বান্ধব ও সময়োপযোগী কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। শাহ আলম শাহের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ। পরিস্থিতি উন্নয়নে বনায়নে জোর দিচ্ছেন গবেষকরা। এরই অংশ হিসেবে দিনাজপুরে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে গাছ, এই গাছ যে কত উপকার করে তার একটি আমি যদি বলি, সেটা হচ্ছে 380 লিটার প্রায় পানিকে সে শোষণ করে বাষ্পে রূপান্তরিত করে, যা এই ধরিত্রীকে শীতল রাখে। একটি পূর্ণবয়স্ক গাছ যদি এই কাজটি করতে পারে, তাহলে যত বেশি গাছ লাগাবো তত শীতল থাকবে আমাদের এই ধরিত্রী এবং আমরা নিজেরা ভালো থাকব। সবুজে সাজাই বাংলাদেশের এই কাজটি প্রকৃতি জীবন ক্লাব সারা বাংলাদেশব্যাপী যে কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বর্ষায় আমরা আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। প্রাকৃতিক দুর্যোগ রোধে রক্ষা কবচ তৈরিতে জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। বাংলালিংকের পক্ষ থেকে আমরা এই প্রকৃতি জীবন ক্লাবকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা মহৎ উদ্যোগকে আমরা সহযোগিতা করতে পারছি। শুধু বৃক্ষরোপণই নয়, টেকসই সবুজায়নে যথাযথ পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনরা। দিনাজপুর সবুজ হোক এ আশা করি এবং চ্যানেলাই কর্তৃপক্ষ প্রকৃতি জীবন ফাউন্ডেশন যাতে আরো বেশি করে বৃক্ষরোপণ করে এই জন্য তারা কিন্তু বিশাল একটা কাজ করে। একটি উদ্যোগ হিসেবে যেন না হয়, এটি যেন সঠিকভাবে রোপণ হয়, সেটি যেন সঠিক চর্চা হয়, এই চারাগুলো যেন শেষ পর্যন্ত তাদের জীবিত থাকে, এর জন্য কার্যক্রম গ্রহণের আবেদন জানাচ্ছি। আগামীর নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে আয়োজকরা। প্রকৃতিকে নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং প্রকৃতির মাঝে আমাদের বসবাস। আমরা প্রকৃতিকে টিকিয়ে রাখবো, নিজেদের জীবন রাখবো সুস্থ। প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের এই অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী সহ সচেতন মহল। আফরোজা হাসি, চ্যানেল আই।
সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে ইটালি যাওয়ার স্বপ্ন দেখতেন মাদারীপুরের কুনিয়া ইউনিয়নের শাহজাহান হাওলাদার। সেই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে 18 মাস ধরে নিখোঁজ ওই যুবক। পরিবারের অভিযোগ, দালাল চক্র শাহজাহানকে জিম্মি করে আদায় করেছে 38 লাখ টাকা। ভুক্তভোগীর পরিবার মামলা করলে দালাল চক্র তাদের বিরুদ্ধে পাল্টা মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ উঠেছে। মাদারীপুর থেকে রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগতী গ্রামের রহিম হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদার। তাকে লিবিয়া হয়ে ইটালি পাঠানোর কথা বলে পরিবারের কাছ থেকে 10 লাখ টাকা নেয় দালাল আমির ব্যাপারী। 2022 সালের 2রা জুলাই শাহজাহানের পাসপোর্ট নিয়ে তাকে প্রথমে দুবাই পাঠানো হয়, পরে মিশর ও সবশেষ নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে তাকে জিম্মি করে লিবিয়ার মাফিয়ারা, চালানো হয় অমানবিক নির্যাতন। মুক্তিপণ হিসেবে দফায় দফায় শাহজাহানের পরিবারের কাছ থেকে 38 লাখ টাকা আদায় করে দালাল আমির ব্যাপারী। 2024 সালের 21শে মার্চের পর থেকে শাহজাহানের কোনো খোঁজ নেই। বাড়িঘর সব কেস আমি যেতে পারি না, ওই আমির কইতে আছে 50 লাখ খাওয়াইয়া আমি কেস খাইয়ালাম, কিন্তু তো করতুম না তুমি এই কইয়া এখন মনে করেন যত সালিশ সলিশ সবই কথা কয়। খবরই নাই 17 মাস পোলার আর কথা কই দেই যে পোলা আমার এই বলে এমন সুন্দর পোলা আমার এই বাড়ি বেচাইছে আমারও। এরকম জানার কারো লগে না করতে পারি, আমরা সূক্ষ্ম বিচার চাই। এখন পর্যন্ত কোনো মামলা কোনো কিছু হইতেছে না। আমাদের যে দালাল আমির ব্যাপারী সে জামিনে আইছে আর কি। টাকার কি ক্ষমতা, টাকা যার আছে তার কথাই বলে। স্থানীয় প্রশাসন জানিয়েছে এরই মধ্যে দালাল চক্রের একটি তালিকা করা হয়েছে, সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ। চিহ্নিত লিস্টভুক্ত দালালের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং কন্টিনিউয়াস ভাবে এই পদক্ষেপ নিয়ে তারা কাজ করে যাচ্ছে। শাহজাহানকে উদ্ধার ও প্রতারক দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তার স্বজনরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। নিটল টাটা কৃষি সংবাদ। কেঁচো জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলার পুরনো লক্ষণশ্রী গ্রামের নারীরা। এতে যেমন ভালো ফলন পাচ্ছেন কৃষক, তেমনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামীণ ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। এই সার উৎপাদনে সহায়তা করছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে কেঁচো ও জৈব সার উৎপাদনের উপর প্রশিক্ষণ নেন সুনামগঞ্জ সদর উপজেলার নারী উদ্যোক্তা ফেরদৌসী বেগম সহ আরও কয়েকজন নারী। অন্যান্য নারীরা উদ্যোক্তা হতে আগ্রহী না হলেও হাল ছাড়েননি ফেরদৌসী বেগম। 2 কেজি অস্ট্রেলিয়ান কেঁচো এবং 12টি স্ল্যাব রিং বসিয়ে সার উৎপাদন শুরু করেন তিনি। 21 দিন পচানো লাগে, তারপরে রিঙে দেওয়ার পরে জির আর গোবর একসাথে 60 দিনের ভিতরে সার হয়ে যায়। পরে আমরা বিক্রি করি, আর বিক্রি করলে এটা আমাদের এমনি কোনো খরচ নাই নিজের গরু থাকলে। এই সার উৎপাদনে ফেরদৌসীর এখন আর কোনো খরচ হয় না। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন অন্যরা। এক সপ্তাহ পরে আমরা রিঙ্গ তুলি, তোলার পরে জিটটা দিয়ে এক সপ্তাহ পরে তোমার লারণ লাগে, লাড়লে যেমন কিছুটা কি অতি তাকদায় বড় হয়, ডিমও পারে। এই জৈব সার উৎপাদনে সাফল্য আশায় গ্রামবাসীর মধ্যে আগ্রহ বাড়ছে। মাসে তোমার এই মনে করুন 3 বার সার বেচন যায় তুললা, জোয়ার সময়। তখন ওই আমার তো 18টা রিং, 18টা রিঙ্গে আমার প্রায় এই 10 মন 12 মন সার হয়ে যায়। জৈব সার উৎপাদনে আগ্রহীদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমাদের জৈব সার উৎপাদনের ক্ষেত্রে কেঁচো সার উৎপাদনের জন্য কৃষক পরামর্শ এবং কৃষকদেরকে বিভিন্ন সহায়তা দেওয়ার কার্যক্রমটা চলমান রয়েছে। কেঁচো ও জৈব সার উৎপাদনে প্রতিটি গ্রামেই এমন ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হাজারো মানুষ। ভেসে গেছে বাড়িঘর, পুকুর ও মাছের ঘের। গাছপালা উপড়ে পড়ায় হুমকিতে পরিবেশ, জীববৈচিত্র্য। মানবেতর জীবনযাপন করছেন নদী পাড়ের বাসিন্দারা। আলাউদ্দিন শিবলু তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান উষ্ণতায় গলছে বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এতে বাড়ছে জলোচ্ছ্বাস, উচ্চমাত্রার জোয়ার আর আকস্মিক বন্যার মতো নানা প্রাকৃতিক দুর্যোগ। অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে দ্বীপ উপজেলা হাতিয়ার, সোনাদিয়া, চরেশ্বর, শুকচর, নলচিরা ও তমরুদ্দিন ইউনিয়নের পথঘাট, বাড়িঘর। জীবন জীবিকার অবলম্বন ভেসে যাওয়ায় দিশেহারা হাজারো পরিবার। এই মানুষগুলো দেখা গেছে কোনো জায়গা কিনে কোনো বের কুলে বা কোনো বসবাস করে স্থান পর্যন্ত দেখেন সমস্ত এলাকাতে পানি কি অবস্থা, কেউ পিটি বাঁধছে সে জায়গা পর্যন্ত নাই। সবাই কিভাবে থাকুক, কিভাবে বাঁচুক, বললই কিছু নেই, হুলান চাললই। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদী জলাবদ্ধতায় ভেঙে পড়েছে জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। পরিষ্কার ও দখলমুক্ত করলেও খাল প্রবাহমান না হওয়ায় ধীর গতিতে নামছে পানি। এই দুর্যোগে ঝড়ো বাতাসের সাথে যে জোয়ারের পানিতে আমাদের যে বাঁধগুলো আছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের নলচিরার কলাপাড়া এবং শুকচর ইউনিয়নের কিছু অংশ, সাথে আমাদের চরেশ্বরের 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড, এগুলো খুবই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদের বিভিন্ন অংশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। জীবন জীবিকা রক্ষায় ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ দ্রুত পুনর্বাসনের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের আলোচনা থেকে বিএনপির ওয়াকআউট, রাজনৈতিক দলগুলোর সাথে 20তম দিনের বৈঠকে ঐক্যমত্য কমিশন। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় মিল, বললেন মির্জা ফখরুল। চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না, মন্তব্য। আবু সাইদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি, আশুলিয়ায় মরদেহ পড়ানোয় চার্জ গঠনের শুনানি 7ই আগস্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যুতে এ পর্যন্ত প্রাণহানি 35, ক্যাম্পাসে বিমান বাহিনী মেডিকেল ক্যাম্প ও কাউন্সিলিং। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব কর্মসূচিতে বিশিষ্টজনদের প্রশংসা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।